নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গল্প বলবো। বছর দুয়েক আগে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে থাকতে পারে ফেসবুক জগতে। আমি একটি গ্রুপের সদস্য বহু বছর ধরে প্রায় ধরুন ওই 2011-12 সাল থেকে। তো সেই গ্রুপটির যে কর্ণধার, সেই কর্ণধারকে আমি দাদা বলি। তিনি বাংলাদেশের বাসিন্দা। তো সেই দাদার সাথে আমার অত্যন্ত একটি সুন্দর সম্পর্ক। তার গ্রুপে বেসিক্যালি আপনার ছবি পোস্ট হয়। ধরুন ফুলের ছবি হোক, গাছের ছবি হোক, বা ধরুন কোনো ভালো কোনো দৃশ্য হোক, হ্যাঁ, এই ধরনের ছবি তার গ্রুপে পোস্ট হয়। আমার বিড়ালটি মেয়া মেয়া করছে। তো সেই গ্রুপে আমি একটি ছবি পোস্ট করেছিলাম আমাদের কলকাতার ইকো পার্কের। ছবিটিতে তাজমহল এবং রিওর যিশু পাশাপাশি। তো সেই ছবিটা আমি পোস্ট করেছিলাম, আমি তুলেছিলাম এবং আমি পোস্ট করেছিলাম। এবং ওই ছবিটির জন্য ওই গ্রুপ থেকে আমি ওনাদের তরফ থেকে অ্যাক্লামেশনও পেয়েছি, শংসাপত্রও পেয়েছি। তো ছবিটা খুবই সুন্দর ছিল। অনেকেই জিজ্ঞেস করেছে যে এই ছবি আপনি কোথা থেকে পেলেন, কারণ বাংলাদেশের অনেকেই আমাদের এদেশে আসেন না, তারা জানেন না যে এইরকম একটা দৃশ্য পাওয়া যেতে পারে, যে কোথায় রিও আর কোথায় আমাদের তাজমহল, ভারতবর্ষের তাজমহল, দুটো পাশাপাশি। তো যাই হোক, এই ঘটনাটির প্রায় মনে হয় বছর বলছি, মাসখানেক পরে এক ভদ্রলোক, তিনিও বাংলাদেশেরই ভদ্রলোক, আমাকে ইনবক্সে লেখেন যে আচ্ছা, ওই ছবিটি কোথায় তুলেছিলেন আপনি? তা ততদিনে আমার মাথা থেকে বেরিয়ে গেছে কী ছবি, কেন ছবি, কোন ছবির কথা তিনি বলছেন। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কোন ছবির কথা বলছেন? তারপর অনেকক্ষণ চুপচাপ। তারপর তিনি নিজেই ছবিটি খুঁজে আমাকে ইনবক্সে দিলেন যে এই ছবিটা। তখন আমি বললাম যে এই ছবিটা কলকাতার ইকো পার্কে পাবেন আপনি। আচ্ছা, দু একটা সৌজন্যমূলক কথাবার্তা, যে ছবিটা খুব সুন্দর, ছবিটা খুব ভালো তুলেছেন, এইসব ব্যাস। এরপর এরও প্রায় মাসখানেক পর হঠাৎ করে তিনি আমার ইনবক্সে একটি ছবি দিলেন। ছবিটা খারাপ কিছু না, একটা ছবি, জাস্ট চিমনি আছে এরকম কিছু একটা, ছবিটা দিয়ে আমাকে বলছেন, বলুন তো এটা কোথাকার। তো এর আগের মাঝে একবার হয়তো তার সাথে আমার কথা হয়েছে, যে আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি ভারতবর্ষে কোথায় থাকেন, বা আপনার বাড়ি কোথায়। একটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হতো, তার সাথে হয়েছিল 1-2 বার। তো সেখানে আমি তাকে বলেছিলাম যে আমি পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাতনগরী, অনেকেই জানেন দুর্গাপুরকে ইস্পাতনগরী বলা হয়, আমি ওখানকার বাসিন্দা, কলকাতায় আমি কর্মসূত্রে। তো উনি আমাকে ছবিটি দিয়ে বলছেন যে বলুন তো এটা কোথাকার ছবি। তা আমি ছবিটা রেকগনাইজ করতে পারিনি, তাই আমি বলতে পারবো না।
দুর্গাপুর। তখন উনি আমাকে আমাদের দুর্গাপুরের যে জাংশন, রেলওয়ে জাংশন, সেখানে যে বোর্ডে লেখা থাকে না দুর্গাপুর জাংশন, উনি আমাকে ওইটা দিলেন। কেন আপনি পশ্চিমবঙ্গে এসেছিলেন? যে হ্যাঁ। তো তিনি দুর্গাপুর গিয়ে দুর্গাপুর দেখে এসেছিলেন। কেন গেছেন, কী কারণে গেছেন, আমার অত মাথা ব্যথা নেই, আমি অত জিজ্ঞাসাও করতে, আমার না হয়তো কৌতূহলটা কম। তো যাই হোক, তিনি ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষে এসে তিনি আজমের শরীফ গেছিলেন। হ্যাঁ, কারণ তিনি আজমের শরীফ যে কেউ যেতে পারে আমাদের দেশে। তো কিন্তু ধর্মের দিক থেকে তিনি ইসলাম ধর্মাবলম্বী। তিনি আজমের শরীফ গেছেন, তারপর মঈনুদ্দিন চিশতি, এইসব তিনি ঘুরেছেন। যাই হোক, কথাবার্তা হলো, আমাকে তিনি জানালেন এবং এরপর থেকে তার সাথে আমার একটা আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠল। আপনির থেকে তুমি, তুমির থেকে তুই, আমি বন্ধুবান্ধবদের বেশিরভাগ তুইই বলি। এবং যাই হোক, বেশ কিছুদিন পর থেকে বুঝতে পারলাম যে তার অ্যাটিটিউড একটা চেঞ্জ। সে আমাকে সরাসরি কিছু বলে না, আকারে ইঙ্গিতে কী সব বলতে থাকে। তো তাকে আমি একদিন স্পষ্ট করে, একদম সোজাসুজি স্পষ্ট করে বলে দিলাম যে বন্ধুত্ব রাখতে গেলে ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তার বেশি কিছু আমার কাছে এক্সপেক্ট করবি না, আমার পক্ষে সম্ভব না, আমি এসব করতে চাই না। আর এই বয়সে এসে তো নাই। তো প্রথম সে হয়তো ভেবেই নিয়েছিল, বা ধরুন কিছু পুরুষের একটা ভাবনা থাকে যে হ্যাঁ না মানেই হ্যাঁ। হ্যাঁ, আমি যেহেতু তার সাথে একটু ফ্রেন্ডলি হয়েছি বা একটু ফ্রেন্ডলি হয়ে কথা বলেছি, সে আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিল যে সে আমাকে পটিয়েই ফেলবে। তো সে বিবাহিত, তার একটি মেয়ে আছে। মেয়েটি মনে হয় তখন 9-10-এ পড়ে আর কি, এতটাই বড় একটি মেয়ে আছে। তো সে আমাকে ইনিয়ে বিনিয়ে এইটা বলার চেষ্টা করতে লাগলো যে সে আরেকটি বিবাহ করতে চায় এবং তার কারণ হচ্ছে সে একটা পুত্র সন্তান চায়। তো আমি বললাম, তো সেটা তো তোদের পারিবারিক ব্যাপার, আমাকে বলছে কেন? তারপরে তার কথাবার্তায় আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সে পুত্র সন্তান আশা করে আমার কাছ থেকে। সে আমাকে বিবাহ করবে এবং তার ধারণা সে আমার কাছ থেকে একটি পুত্র সন্তান পাবে। তা আমি বললাম যে এটা কোন ধরনের সভ্যতা? আমি তোকে বিয়েই বা করতে যাব কেন? আর আমার যে ছেলে, তোকে বিয়ে করলেও আমার যে ছেলে হবে তার কোনো ইয়ে নেই। আর এই বয়সে আমি অ্যাটলিস্ট মানে বিয়ে করলেও সন্তান ধারণের কোনো স্বপ্ন আমি দেখি না, কারণ আমার ভবিষ্যতের থেকেও একটি সন্তানের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আজকে আমার 50 হতে চললো, কেমন? আমি 49+। 2 বছর আগেকার কথা বলছি, ধরুন প্যান্ডেমিকের ওই রকম সময়কার ঘটনা। তো প্যান্ডেমিকের আগেই বোধহয়। তো
সেই বয়সে আমি কেন সন্তান নিতে যাব? মানে সেই সন্তান তো মানুষ হওয়ার আগেই আমি বুড়ো হয়ে যাব, আমি তার দেখাশোনা করতে পারবো না। সে আমাকে নানা রকমভাবে বোঝাতে লাগলো যে না, আমি ভুল ভাবছি এবং আমি নাকি তাকে পছন্দই করি অ্যাকচুয়ালি, আমি তার ধর্মের জন্য তাকে দূরে সরিয়ে দিচ্ছি, অমুক তমুক এইসব। তো আমি তাকে বললাম যে দেখো ভাই, কেউ যদি কাউকে ভালোবাসে, হ্যাঁ, আর সেইখানে ধর্ম, জাত পাত কিছুই যায় আসে না। আর এই বয়সে এসে আমি যদি কাউকে বিবাহ করতে চাই, তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না, তাই না? কিন্তু আমার ওসবের দরকার নেই। যদি আমার বিয়ে করার দরকারই ছিল, তাহলে আমি আরও অনেক কম বয়সেই সেটা করে ফেলতে পারতাম। আমার এত দিন পর্যন্ত বসে থাকার কী দরকার ছিল? অনেক প্রপোজাল পেয়েছি। আমি ওই পথে হাঁটবো না, আমি ওই রাস্তায় যাব না, সেই জন্যই আমি বিয়ে করিনি। এটাই সবথেকে বড় সত্যি। সে জানেন, যখন দেখলো যে আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো না, তখন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করলো যে অমুক জায়গায় আমি একটা জমি কিনে রেখেছি, আমার মৃত্যুর পর ওইখানে আমাকে সমাধিস্থ করা হবে, ট্রেনের পাশে নাকি ট্রেন লাইন আছে, সেখান দিয়ে ট্রেনে লোকজন যাবে এবং সেই মানে তার ওই সমাধিক্ষেত্র দেখে তারা নাকি সেই নানা রকম ভাবতে শুরু করবে। তা আমি তাকে বললাম যে তোকে তো তারা চেনেই না, তোর সম্পর্কে, তুই মরে যাওয়ার পর তোর সমাধি ওখানে হয়েছে, তা নিয়ে লোকের কেন মাথা ব্যথা হবে, তাই না বলুন? যাকে আমরা চিনি না, জানি না, হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছি, কত দৃশ্যই তো দেখি, তো তাকে নিয়ে ভাবতে বসে যাব যে এই লোকটা কে ছিল, তার সমাধি এখানে কেন, অমুক তমুক। সে না কথায় কথায় আমাকে ওই মরার, আমি হয়ে যাব, ওই হয়ে যাবে। তা আমি একদিন খুব বিরক্ত হলাম, তোর লজ্জা করে না? তোর একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে ভালো করে মানুষ কর, মানুষ করে তাকে একটা জায়গায় নিয়ে যা। ভগবান তোকে সন্তান সুখ দিয়েছে, হ্যাঁ, এগুলো কী আজে বাজে কথা আমাকে এইসব বলছিস? তো সে আমাকে বলছে যে আমার এত সম্পত্তি, তাহলে আমার এত সম্পত্তির কী হবে? কেন? তোর তো ওয়ারিশ আছে, তোর সম্পত্তির ওয়ারিশ তোর মেয়ে, তোর যা আছে তোর মেয়ে পাবে। সে এতটাই বাঁদর, এতটাই অসভ্য, সে বলছে আমাদের আমাদের নিয়ম অনুযায়ী মেয়েরা শুধু বাবার সম্পত্তির 10% পায়, বাকি তো সব লুটে পুটে খাবে, তাই তার পুত্র সন্তানের দরকার। আমি তখন বললাম তো তোর স্ত্রীর কাছে যা, তাকে বল। আর মেয়েরা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন? তুই বললি পুত্র সন্তান চাই আর পুত্র সন্তানই হয়ে যাবে? তোকে আমি অনেক ভালো করে বোঝাবার চেষ্টা করছি, তুই কিন্তু বুঝছিস না। এই বাঁদরামিগুলো যদি করবি, তাহলে আমি তোকে ব্লক করে দিচ্ছি। কোনো দরকার নেই আমার এসব, তোর সঙ্গে এই রোজ এই সমস্ত কথা বলতে আমার খুব বিরক্ত লাগে। তারপর কি করলো জানেন? ঠান্ডা হয়ে গেল, বন্ধুত্বপূর্ণ কথা, কলকাতায় এলে দেখা হবে, তোর বই বেরোলে আমি বই কিনবো, মানে আমি যেহেতু একটু লেখালেখি করি, তোর বই বেরোলে আমি কিনবো, এইসব বলে টলে। ঠিক আছে, আমি ভাবলাম যে হয়তো ও রিয়েলাইজ করেছে যে এটা করা ঠিক হচ্ছে না। হতেই পারে, মানুষ তো, মানুষের কাউকে ভালো লাগতেই পারে, সে কাউকে ভালোবাসতেই পারে, তার জন্য তো তার সঙ্গে দুর্ব্যবহার করার কোনো মানে হয় না, তাই না বলুন? তো আমি ভাবলাম হয়তো সে হয়তো ব্যাপারটা বুঝেছে, আমার তরফের ব্যাপারটা হয়তো সে বুঝেছে, ঠিক আছে।
তারপরে হঠাৎ করে সে মানে অ্যাবসকন্ডেড হয়ে গেল, ফেসবুকে আসাই বন্ধ করে দিল। আমাকে বলল ওর আছে, আমার এখন হবে না, আসবো না, এইসব বলে টলে সে আসা বন্ধ করে দিল। তো আমি মাঝে মাঝে টুকটাক মেসেজ করতাম যে কিরে তোর কী খবর, তুই কেমন আছিস। মাঝে মাঝে দেখতাম, খুলে দেখতো মেসেজ, আবার যথারীতি বন্ধ। আমিও আর মাথা কামাইনি, অহেতুক খুঁচিয়ে লাভ নেই। এই করতে করতে বেশ কিছুদিন পর আবার সে অ্যাক্টিভ হলো, এবং অ্যাক্টিভ হয়ে সেই এক কথা, এবং সে জানেন, সে একদিন কিছু না বলে কলকাতায় চলে এলো। কলকাতায় চলে এসে সে আমাকে ছবি দিচ্ছে। তো যেখানে ছবিটা দিচ্ছে সেই জায়গাটায় কলকাতার আমি যাইনি কখনো, এবং কিন্তু ওই আমাদের কলকাতার যে ট্যাক্সি হয় না, ওই ট্যাক্সি দেখে আমি বুঝলাম যে, আমি বললাম তুই কি কলকাতায়? বলছে হ্যাঁ। আমি প্রমাদ গুনলাম যে এটা তো ঠিক হচ্ছে না। কারণ প্রথম যখন ওর সাথে আমি কথা বলতাম, মানে যখন একদম বন্ধুত্বের স্টেজে, তখন আমি বলেছিলাম যে কলকাতায় এলে আমাকে বলিস, তোর সাথে দেখা করব, পরিবার নিয়ে এলে আমার কাছে থাকতে পারিস, তুই যদি ফ্যামিলি নিয়ে আসিস আমার কাছে থাকতে পারিস, কোনো অসুবিধা নেই। আর যদি একা আসিস তাহলে বলবি বাইরে দেখা করব, যেটা হয়ে থাকে, যেটা আমরা করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এর আগেও বাংলাদেশের যে মানুষটি আমাকে অত্যন্ত স্নেহ দিয়েছিলেন, তিনি হচ্ছেন অসীম দাশগুপ্ত। অসীম দাশগুপ্ত বাংলাদেশের একজন সিনেমাটোগ্রাফার ছিলেন। তিনি আমাকে অসীম স্নেহ দিয়ে গেছেন। তাকে আমি হারিয়েছি, 2012 সালে হারিয়েছি, এবং সেই শোক আজও আমি কাটিয়ে উঠতে পারিনি। তো তিনি আমাকে বলেছিলেন যে এরবার কলকাতা গেলে তোর সাথে দেখা করব। খুব স্নেহ করতেন আমাকে। তো একেও আমি বলেছিলাম যে যদি কলকাতায় আসিস তাহলে বলবি, দেখা করব। সে তখন একটা বন্ধুত্বের স্টেজ আর কি। তো যাই হোক, সে কলকাতায় চলে এলো, এবং আমি তাকে স্পষ্ট বলে দিলাম যে দেখা করার তো প্রশ্নই আসে না, আমার ধারে পাশেও আসবে না। সে আমাকে বলছে তুই কাপুরুষের মতো লুকিয়ে আছিস। আমি তখন বললাম কাপুরুষটা কে রে? আমি তো বুক ঠুকে বলছি যে আমি এইসব সম্পর্কের মধ্যে যাব না। তুই যদি বন্ধুত্বটা বজায় রাখতিস তাহলে সম্পর্কটা থাকতো, তুই বন্ধুত্ব বজায় রাখিস নি, আমার তোর সাথে দেখা করার কোনো দরকার নেই। এবং জানেন, সে প্রত্যেক দিন আমাকে বিরক্ত করতে শুরু করলো যে সে নাকি আমাকে বিয়ে করবে। তার নাকি 21 বছর বয়স হলে আর আমার 18 বছর বয়স হলে আমি নাকি তাকে ভালোই বাসতাম আমার সঙ্গে। আমি বললাম যে বোকা বোকা কথা বলিস না, যেটা হয়নি, যেটা হবার নয় সেটা হবে না। কারণ আমার যখন 18 বছর বয়স ছিল তখন অলরেডি আমার বয়ফ্রেন্ড ছিল। তো তোর সম্পর্কে ভাবার তো কোনো প্রশ্নই আসে না। তখন আমি ভাবতেই বা যাবো কেন? যেখানে আমি অন্য কাউকে ভালোবাসতাম, আমি জানি, সেখানে আমি তোকে চিন্তা করবই বা কেন? আর কেন করব তোকে চিন্তা? বোকার মতো কথা বলে যাচ্ছিস তুই। এত বিরক্ত করেছে আপনাদেরকে কি বলবো। ওই বয়সী একটা লোক, হ্যাঁ, যার 46 বছর বয়স ছিল তখন, ওই রকমই বয়স বলেছিল সে। ভাবুন সে কিভাবে আমাকে উত্ত্যক্ত করেছে। সব সময়। অথচ যদি ধরুন মেসেঞ্জারে কল করলাম, তার কল ধরে কথা বলার মতো সাহস তার নেই।
সে যখন কলকাতায় এসেছে আমাকে ছবি পাঠিয়েছে, আমি তখন তাকে কল করেছি, সে কলটা ধরতে পারেনি, কেটে দিয়েছে। অথচ বলছে কি না আমি কাপুরুষ। মানে আমাকে এত বিরক্ত করেছে, এত বিরক্ত করেছে যে ভাবতে পারবেন না। সে ধরেই নিয়েছে যে সে আমাকে বিয়ে করবে এবং আমার থেকে নাকি তার একটা পুত্র সন্তান হবে। আমি অলরেডি তখন নিয়ার টু, মানে কি বলবো, আমার তখন মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে কেউ এরকম করতে পারে কোনো মানুষের সাথে, এইভাবে তাকে টর্চার করতে পারে। কি মানসিক যন্ত্রণা আপনি ভাবতে পারবেন না। তারপর তাকে আমি ব্লক করে দিলাম, আমার প্রোফাইল থেকে তাকে আমি ব্লক করে দিলাম। এইবার সে আমার পেজে ঢুকে পড়লো। এর পেজ থেকে তো তাকে আমি কিছুতেই ব্লক করতে পারি না। পেজের ইনবক্সে সে আমাকে ইনবক্স করতে শুরু করলো। আমি কি করলাম, পেজের আমার যে ইনবক্স, সেই ইনবক্সটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম, যে দরকার নেই। এখনও সে আমার পেজে আছে, পেজে কমেন্ট করে যায়। আবার একটা নতুন আইডি খুলেছে, আইডি খুলে সেখান থেকে সে আমাকে একদিন দেখলাম কোনো একটা গ্রুপে, সেই গ্রুপের আমার লেখা সে হয়তো দেখেছে, সেইখানের থেকে আমাকে ও, তখন আমি মনে করলাম যে এটা কেমন, ছবিটা কেমন, মানে সে একটা মান্ধাত্তার যুগের ছবি দিয়েছে, বুঝলেন তো, বাচ্চা বয়সের একটা ছবি দিয়ে রেখেছে, কিন্তু তবু মুখের অদলটা দেখে এবং নামটা দেখে যেন আমার সন্দেহ হলো। তখন আমি চেক করলাম এবং চেক করে আমি ওই প্রোফাইলটাকেও ব্লক করে দিলাম। এখন সে আমার পেজে ঢুকে গেছে, পেজে আছে, পেজ থেকে তাকে আমি ব্লক করতে পারছি না। আমাকে যদি কাইন্ডলি একটু বলেন যে পেজ থেকে কি করে ব্লক করা যায়। সে পেজে আছে এবং আমার প্রতিটি পোস্টে, প্রতিটা ভিডিওতে, সব কিছুতে সে কমেন্ট করে এমন একটা কিছু বলবে, আপনার কি বই বেরিয়েছে, আপনার এই ওই অমুক তমুক করতেই থাকে। আমি আর কোনো রেসপন্ড করি না, আমি কোনো রেসপন্সই করি না। আমি অন্যদের সবার কমেন্টের আমি আনসার দিই, কিন্তু ওনার কমেন্টের ধারে পাশে আমি চাই না। মানে তাকে আমাকে থামাতে এবং চুপ করাতে আমাকে মানে কটু কথা বলতে হয়েছিল, খারাপ ভাষা বলতে হয়েছিল, আমার কাছে কোনো অপশন ছিল না। কথা বলার জিসটা হচ্ছে যে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 2024 সাল, এখনও কিছু এইরকম মনস্ক পুরুষ আছে যারা ভেবেই নেয় যে ভদ্রমহিলা একটু ফ্রেন্ডলি, একটু কথা বলছেন, তার মানেই তাকে সে পটিয়ে নেবে। এবং তার জঘন্য মানসিকতাটা একবার ভাবুন, তার জঘন্যর থেকে জঘন্যতম মানসিকতাটা ভাবুন, যে তার স্ত্রী আছে, তার একটি 10 বছরের মেয়ে আছে, সে নাকি সকলকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে এবং আমার সাথে তার একটি পুত্র সন্তান হবে। সে কি গুনতে জানে নাকি, না সে ভবিষ্যৎ দেখতে জানে? আর আমি সেটা মানবই বা কেন? অদ্ভুত। সে আমাকে ফোর্স করতেই থাকছে। ভাবুন একবার। আমি তাকে বলছি যে আমি কখনোই ভারতবর্ষ ছেড়ে কোথাও যাব না, আমার জন্ম ভারতবর্ষে, আমি মরবও ভারতবর্ষে, কারণ আমি না প্রচণ্ড পেট্রিয়টিক টাইপের একটা মানুষ। সত্যি কথা বলতে কি, আমি একটু পেট্রিয়ট আছি। হ্যাঁ, আমার গুরু সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তো আমি তাদের দেশের মানুষ, আমি সেখানে জন্মেছি, আমি সেখানেই মরব, আমি কোথাও যাব না। আমি অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আমি যাইনি। তো সুতরাং এখনও তাকে আমি দেখি আমার পেজে ঢুকে সে কমেন্ট করে যায়।
আশা করি এই ভিডিওটাও সে দেখবে। আজও তার সেই অসভ্যতাটা আমি ভুলতে পারিনি। তার এই নীচ প্রকৃতির চাওয়া এবং সেটা নির্লজ্জভাবে আমাকে বলতে আসা, মানুষ দেখতে ভালো হলে বা ধরুন কি বলবো, লেখাপড়া জানলে, হ্যাঁ, কলেজে গেলেই যে সে মানে সভ্যভদ্র হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, জানেন, সত্যি কথা, এমনটা ভাবার কোনো কারণ নেই। এই মানুষটি, ইনিও সেখানে ওই ছবি পোস্ট করতেন এবং আমার ছবি দেখে সে আমার সাথে কথা বলতে এলো এবং ছবি নিয়ে যখন কথা বলছে তখন আমি এটাই ভেবেছি যে সে ছবির সমজদার, সে ছবিটা পছন্দ করেছে তাই আমাকে জিজ্ঞেস করছে। এবং এখান থেকেই একটা ফ্রেন্ডলি কনভারসেশন শুরু হয় এবং সেই কনভারসেশনটা যে আমার মানসিকভাবে আমাকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সেটা আমিই জানি। বিশ্বাস করুন, কোনো দিন আমাকে কেউ এইভাবে অসম্মান করেনি যে সে আমাকে বিয়ে করবে। এবং বিয়ে করার রিজনটাও সে কি বলছে না, তার একটি পুত্র সন্তানের দরকার, তাই সে বিয়ে করবে এবং সে আমাকে বিয়ে করবে। ওয়াই? সবথেকে বড় কথা হচ্ছে যে আমি মানি না, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা থাকে সেখানে ধর্ম জাতপাত ম্যাটারই করে না। অনেক মানুষ আছেন যারা, যেখানে কি বলবো, ধর্মটা ব্যারিয়ার হয়নি, তারা বিবাহ করেছেন। কিন্তু যেখানে ভালোবাসার কোনো নেই, কিচ্ছু নেই, সেখানে তুমি জবরদস্তি আমার গায়ে পড়ে আমাকে বিরক্ত করেই যাচ্ছ। তাকে বাধ্য হয়ে আমি জানাতে বাধ্য হয়েছিলাম যে আমার একজন বয়ফ্রেন্ড আছে। এটা জানার পরেও সে আমাকে ওইসব বলে যাচ্ছে। সে জানছে যে আমার লাইফে কেউ একজন আছে, এটা জানার পরেও সে আমাকে কন্টিনিউয়াস ফোর্স করে যাচ্ছে, আমাকে উল্টোপাল্টা বুঝিয়েই যাচ্ছে, আজেবাজে কথা বলেই যাচ্ছে। এটা হচ্ছে আমার জীবনের একটি বিরলতম ঘটনা, যেখানে একটি পুরুষ, যার স্ত্রী আছে, একটি কন্যা সন্তান আছে, তার সমস্ত সম্পত্তি বাংলাদেশে, হ্যাঁ, সে আমাকে ফোর্স করে যাচ্ছে যে সে আমাকে বিবাহ করে বাংলাদেশে নিয়ে যাবে। আরে ভাই, আমি যাব কেন? আমার তো দরকার নেই, আমি তো প্রয়োজন বোধ করছি না। এটা আমি শেষ পর্যন্ত তাকে বোঝাতে পারিনি। তার সঙ্গে আমার রীতিমতো মুখ খারাপ করে তাকে কথা বলতে হয়েছে শেষ পর্যন্ত। আমি তাকে পার্মানেন্টলি আমার প্রোফাইল থেকে ব্লক করে দিয়েছি এবং সেখানে একটা অপশান আছে, দেখবেন, যে আরও যদি নতুন প্রোফাইল সে ক্রিয়েট করে সেটাকেও ব্লক করে দেওয়া যায়। আমি সেইটা করে রেখেছি, কিন্তু আমি আমার পেজ থেকে তাকে পার করতে পারছি না। পেজ থেকে আমি তাকে ব্লক করতে পারছি না। সে ঠিক ঢুকে যাবে, ঢুকে গিয়ে সেখানে কমেন্ট করে যাবে। এবং সবথেকে বড় কথা, পেজের ইনবক্সটা আমি একমাত্র তার জন্যই বন্ধ করে রেখেছি, যে সে পেজের ইনবক্সে ঢুকে আমাকে ইনবক্স করে যায় আজে বাজে উল্টোপাল্টা ওই একই কথা। কেউ একটু আমাকে বলবেন পেজ থেকে কি করে ব্লক করে দেওয়া যায়? মানে তার প্রোফাইলটা দেখলেই না আমার বিরক্ত লাগে, আমার মনে পড়ে যায় যে আমাকে কিভাবে মানসিকভাবে টর্চার করেছে লোকটা। যখন, মানে সত্যি কথা বলছি, আমি ব্লক করে দিয়েছি, ব্লক করে দেওয়ার পর সে আমার পেজের ইনবক্সে ঢুকে গিয়ে আমাকে ওইসব বলছে। ভাবুন, পেজের ইনবক্সে ঢুকে বলে যায়। আমি পেজের ইনবক্সটাকে ডিসেবল করে রেখে দিয়েছি। নতুন প্রোফাইল খুলে যাচ্ছে আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে।
উল্টে আবার আমাকে জ্ঞান দেয়, আমার কমেন্টে আমাকে জ্ঞান দেয় যে এরকম আমার নাকি এরকম, ওর সাথে আমি রিয়্যাক্ট করি না, তো আমি কোনো রকম তার কমেন্টে কিছু লিখিও না, রিয়্যাক্টও করি না, কিছুই করি না, এটা নাকি আমি ভালো করছি না। অনেক বুঝিয়েছিলাম জানেন, অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম যে এইসব করিস না, করিস না, আমার সঙ্গে অ্যাটলিস্ট করিস না, কারণ আমার একটা খুব দুঃখজনক পাস্ট আছে, আমাকে বারবার খোঁচাস না, আমি পছন্দ করছি না। না, তা কেন করবে বলুন, তা কেন করবে? একজন ভদ্রমহিলা একটু ভালো করে কথা বলে সে কত বড় অন্যায় করে ফেলেছে বলুন তো, কত বড় অন্যায় সে করে ফেলেছে। একটু ভদ্রভাবে কথা বলেছে, ভদ্র মানুষ ভদ্রভাবেই কথা বলে, যারা উল্টোপাল্টা ভাবার তারা এমনিই ভাববে, অমনিও ভাববে, এর সঙ্গে না শিক্ষার কোনো সম্পর্ক নেই। আর সত্যি কথা বলবো, পুঁথিগত শিক্ষার তো কোনো মূল্যই নেই। পুঁথিগত শিক্ষা আপনাকে শেখায় না যে কার সাথে আপনি কী ব্যবহার করবেন। আপনার মানসিকতা আপনার পুঁথিগত শিক্ষার উপরে ডিপেন্ড করে না, এটা আমি অ্যাটলিস্ট বুড়ো বয়সেও বুঝতে পেরেছি। এই ভিডিওটাও সে দেখবে, তাতে যদি তার একটু লজ্জা হয়, হবে না বলেই আমার ধারণা, হবে না বলেই আমার ধারণা। ভালো থাকবেন সবাই।